আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি শাহজালাল ফুডস ইউএসএ ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে। সাথে আছি আমি মাইনুল ইসলাম। আমাদের সঙ্গে আজকে অতিথি আছেন জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। কেমন আছেন আপনি? ধন্যবাদ। আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। একজন ইমিগ্রান্ট তার সাথে কি ধরনের কাগজ আসলে রাখা উচিত? আসলে সবার তো সব পেপারস নাই। তার যে সিটিজেনশিপ কার্ড, সেই কার্ডটি হয়তো অনেকের নাই, অনেকের হয়তো ওয়ার্ক পারমিট আছে শুধু, বা একটি ড্রাইভিং লাইসেন্স আছে, অথবা স্টেটের লাইসেন্স, স্টেটের যে কার্ড, আইডি কার্ড সেটি আছে। তো যার কাছে যতটুকু থাকে, এই যে ক্যাটাগরি ওয়াইজ কার কতটুকু রাখা উচিত, এটা নিয়ে যদি একটু আপনি সংক্ষেপে বলেন। অনেক ধন্যবাদ, কারণ ওখানেই আমি যেতে চাচ্ছিলাম। আমার পরিচিত মানুষ, ওনার এক বোনের হাজব্যান্ড সেনাবাহিনীতে চাকরি করে, এখানে আপস্টেট থাকেন। তো ওখানে অন্য বোন, তাদের স্বামী স্ত্রী, মানে ফ্যামিলি সহ বেড়াতে গেছে। খুব সুন্দর ব্যাপার, গেছে ওনাকে ওই সেনানিবাস ঘুরায় দেখাবে। তো গেছে একদিন, পরের দিন সকালে ওরা দুই ভাইরা বেরোচ্ছে, একজন পাকিস্তানি আর একজন বাঙালি, যিনি আর্মিতে আছেন। তো গেছে, ওনার ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু ওনার ওয়ার্ক পারমিটটা রেখে গেছেন। তো উনি, ওনার কেস এখন আপিলে পেন্ডিং আছে, মানে পেন্ডিং, ডিপোর্টেশন অর্ডার হলে যেহেতু আপিল করছে, এটা পেন্ডিং হয়ে গেছে। কিন্তু ওনার কাছে এটা নাই, ওয়ার্ক পারমিটটা নাই, ড্রাইভিং লাইসেন্স আছে, ধরে রেখে দিচ্ছে, এই হচ্ছে সিচুয়েশন। উনি তো সেই আর্মি অফিসারের বাসায় বেড়াতে গেছে। সো হোয়াট? এই যে বিভিন্ন ধরনের ভাবে, মানে আপনার একটা ওয়ার্ক পারমিট আছে, আপনি ওয়ার্ক পারমিটের সাথে রাখতে আপনার অসুবিধাটা কোথায়? আপনি ফোনে সেভ করে রাখছেন, আপনাকে যখন ধরবে আপনি ওইটা খুঁজে পেতে পেতে বলবে আগে গাড়িতে উঠো। আপনি একটা কাগজ সাথে রাখতে আপনার অসুবিধাটা কোথায়? ব্যাপারটা হচ্ছে যে আপনি নিজেই কেন আমাকে বলতে হবে, এই প্রশ্ন আমাকে করলেন কেন, যে কি ডকুমেন্টেশন রাখবে? খুব সিম্পল, আপনি যে এইখানে আছেন, আপনার যে একটা পরিচয় আছে, পরিচয়ের কাগজটা কোথায়? আপনি দেখান, ফটো থাকবে, কিন্তু অ্যাটলিস্ট সামনে একটা কিছু দেন। ফটো পাশাপাশি তার যে কেসেরও কাগজটা তার রাখা উচিত। যেমন আপনি বেড়াতে আসছেন, আপনি যারা কেস করে গেল, তাদের না বাই দিস টাইম উকিল মুক্তার আছে, তারা বলতো, কিন্তু আপনি জাস্ট বেড়াতে আসছেন, আপনি টাকা পয়সা খরচ করবেন, আপনি অত্যন্ত ভালো অবস্থায় আছেন, বাচ্চা টাচ্চা নিয়ে সুন্দর থাকে, আপনি পাসপোর্টটা ধরেন ভয় থাকলো, ওটার একটা কপি রাখেন, ভিসা পেজের একটা কপি রাখেন। এই কথাটা বলার জন্য এই সময়টা আপনারা নষ্ট করতেছেন। আই ডোন্ট থিঙ্ক দ্যাট তাদের একটা এত বড় একটা অনুষ্ঠানের দরকার আছে এই জিনিসটা জানার জন্য। আরেকটা জিনিস, আগে পাসপোর্টের মধ্যে স্টেপল করে দিত I-94 একটা কার্ড, যেখানে আপনি কতদিন থাকতে পারবেন, ওইটা এখন আর দেয় না। এসেই আপনি ফোনের মাধ্যমেই আপনি বের করতে পারবেন যে আপনার অনলাইন I-94, সেইখানে একদম পুরা আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনি কবে আসছেন, কবে যাবেন, পুরো I-94 যে জিনিসটা, মানে আপনার যতই 5 বছরের ভিসা থাকুক, দ্যাটস নট এনাফ। ওইটা হচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত আসা পর্যন্ত, ল্যান্ড বর্ডার বা এয়ার বর্ডার, মানে যেভাবে আসেন বর্ডার পর্যন্ত। তারপরে এখানে কতদিন থাকবেন, 2 মাস না 6 মাস, হ্যাঁ, ওই জিনিসটা ওরা করবে, ওই কাগজটার মধ্যে আছে। তো ওইটা একটা প্রিন্ট করে একটা কপি রাখেন। তার মানে যেই স্ট্যাটাসেই থাকুক, তার কাছে সর্বশেষ যে ডকুমেন্ট, আপ টু ডেট ডকুমেন্ট যেটা থাকে, সেটা সে রাখবে। আমরা একটু অন্য প্রসঙ্গে চলে যাই। আমরা একটু আইস নিয়ে কথা বলতে চাই। আইসের তৎপরতা কি আগে থেকে বেড়েছে, নাকি আগের মতোই রয়েছে বলে মনে করছেন? তৎপরতা বেড়েছে। এখন কথাটা হচ্ছে যে এই যে কোনো সময় আস্তে আস্তে, যেমন প্রেসিডেন্ট ওবামার সময়, এটা মানে আমার থেকে আপনি ভালো জানবেন, বিকজ এই ধরনের ব্যাপার হচ্ছে, আমরা পয়সা নিই, কাজটা করি, শেষ। সে আমরা 5টা লোক চিনি, আপনারা 5,000 লোকের থেকে খবর পাচ্ছেন যে কি হচ্ছে না হচ্ছে, পাশের বাড়ি কুইন্সে অমুকে ধরে নিয়ে গেছে, ব্যানাটান অমুকে ধরেছে, বলে আপনারা ভালো জানবেন। সেই সময়ের আগে যত ডিপোর্টেশন হয়েছে, তার থেকে সবচেয়ে বেশি ওবামার সময় হয়েছে। এটার সাথে ডেমোক্রেট আর ইসের কোনো ব্যাপার নয়। হ্যাঁ, তারপরে বাইডেনের সময় প্রচুর লোকজন আসছে, হ্যাঁ, কিন্তু আবার তাদের আমলেই ওই জিনিসটা বন্ধই করে দিয়েছে। তারা আসলো, ভালো কথা, ওই ঘটনা তাহলে কি দাঁড়ালো, আসতে দিলেন, আবার এদেরকে কিছু দিবেন না। তখন যখন ওই কাজের জন্য যাবে, অন্যরা পায় 5 টাকা, আপনারা দিবে 4 আনা। কেমনটা লাগলো? ঘটনাটা তো ওখানে। এটা রিপাবলিকান ডেমোক্রেট দুজনেই মিলিয়ে এটা করছে যে আসুক, সস্তা শ্রম পাওয়া যাবে। নাইলে ওইখানে আপনি যদি না আটকান, আপনার কুমো যে ছিলেন, হ্যাঁ, এন্ড্রু কুমোর বাবা, যিনি ছিলেন মারিও কুমো,
সে একবার একটা কথা বলতেছিল যে আপনি যদি ওই টেক্সাস অ্যারিজোনা বর্ডার পার হইয়া এই নিউ ইয়র্ক পর্যন্ত আশা করতে পারেন, আমার কাছে আপনি লিগাল। আপনি এই পর্যন্ত ঢুকতে পারলেন কীভাবে? ওরা ওইখানে থামাইল না কেন? তারপরে এই পর্যন্ত আসলেন কীভাবে? বাই দ্য টাইম ইউ আর ইন মাই স্টেট, ইউ আর টু মি ইউ আর লিগাল। আপনি ঢুকতে দিলেন কেন এখানে? ওরা যদি না চায়, কেউ ঢুকে না। দুমায়া চাইনিজরা ঢুকতেছে, ওদের অসুবিধা দিতেছে না। আসলো, কদিন ছিল জেলে? 2 ঘন্টা। তো ওরা ঢুকতে দিল, কিন্তু আবার এদিকে কোনো বেনিফিট দিবেন না, অ্যাসাইলামের জন্য দিবেন না। তো চাইলে তখন কিটা হবে? তো এই যে দিলেন না, তখন তারা কাজ না করে তো কেউ থাকবে না, কেউ কাজ না করে থাকে না। তখন কি হবে? ওই যে 2 টাকা 3 টাকা দামের কাজ করবে। এমপ্লয়ারের সুবিধা হলো, সেটা ডেমোক্রেটদেরও সুবিধা হলো, ইয়ারেরও সুবিধা হলো। আলু তুলবে, পটল তুলবে, স্ট্রবেরি তুলবে। এগুলা বাইরে থেকে তো শুনতে কি সুন্দর শোনা যায়, স্ট্রবেরি পিক করে, হা কি সুন্দর। কিন্তু যার উপর দিয়ে সে তো বুঝে তো। হ্যাঁ, তো এই যে জিনিসগুলা আপনারা করতেছেন, যারা এইগুলোর বিরুদ্ধে বলতেছেন, তারাই তো ভিতরে ঢুকালেন। এবং এটা মানে বারবার বললাম যে এটার সাথে কোনো পার্টির সম্পর্ক নেই। এটা দুমায় আনতেছে, কিন্তু তাদেরকে কিছু দিচ্ছেন না। এই যে 1/1/1982 এর আগের থেকে যদি আপনি এই দেশে থাকেন, আপনি এখানে গ্রিন কার্ড সাথে সাথে করতে পারেন, জাস্ট বাই ইটসেলফ। রেজিস্ট্রি প্রোগ্রাম, যেমন আপনি যদি যেই মানে অ্যাপ্লিকেশনটা দিয়ে গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন ফাইনাল এখানে করে, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, ওইটার মধ্যে ওই সেম অ্যাপ্লিকেশন এখানে বলাও আছে। আপনি 1/1/1982 মানে 81 বা তার আগে যদি এসে থাকেন, আপনার গ্রিন কার্ড। আমি নিজে গ্রিন কার্ড করেছি, সেই 2011 সালে আসছে এরকম বর্তমানে। সে জানে, সে সিটিজেন। যখন 1996-এ গিয়ে ওই SSI বন্ধ হয়ে গেল, প্রু কল একটা টার্ম আছে, পার্মানেন্টলি রিজাইডিং আন্ডার দ্য কালার অফ ল, তখন তার SSI বন্ধ হয়ে গেল, একটা বেনিফিট। সে তো গ্রিন কার্ড হোল্ডারও না, কোনো অ্যাপ্লাই করে না, আসছে, বিয়ে শাদী করছে, তার ইভেন কবরের রিসিট আছে, মানে জায়গা কিনে রাখছি ইত্যাদি, এরকম বহু কিছু এগুলো। তারপরে ওই যেই জাহাজে করে আসছিল, সেই জাহাজের যে প্যাসেঞ্জার লিস্ট জোগাড় করলাম, এই ধরনের বিভিন্ন কিছু, সেই 97-এর কথা। তো যাই হোক, তো এখন কথাটা হচ্ছে যে মানে যে ডকুমেন্টেশনের ব্যাপারে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি বলবো আপনি না, মানে যার উদ্দেশ্যে আপনি বলছেন যে কে রাখবে, আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আপনার আসলে কি রাখা উচিত। আপনি একটু সাবধানে থাকবেন কোনো একটা কিছু অ্যাপ্লাই করার। আপনি নতুনদের নিয়ে কথা বলতেছেন, আমি আরেকটা কথা বলতে চাই, আমাকে সুযোগ দিলে। সেটা হচ্ছে এইখানে কিন্তু আমি এখানে 27 বছর ধরে এখানে পড়াশোনা করে, এখানে লয়ার। 1999-এর ডিসেম্বরের 15 তারিখে আমি শপথ গ্রহণ করি, জুরিস ডক্টর ডিগ্রি করে, এক চান্সে বার পাস করে। হ্যাঁ, আমি বহু আগের থেকে, সেই 93 থেকে আমি নিউ ইয়র্কে, একটা বিরাট গ্রুপ আছে, সবাই জানে সিটিজেন, বিরাট কমিউনিটি নেতা ইত্যাদি, এরকম কাগজপত্র নেই। আপনারা ইজিলি কত লোককে বললাম, তারা কিন্তু আসে। হ্যাঁ, আসলো, তাদেরকে দেখাইলাম যে আপনি যদি ডিপোর্টেশন অর্ডার হয়েও যায়, আপনি মোশন টু রিওপেন করতে পারেন, করে বিভিন্ন কিছু দিয়ে আপনি অ্যাসাইলামটা পেতে পারেন, তারপরে গ্রিন কার্ড পেতে পারেন। তারপরে 2024 সালে মানে এই যে জুলাই 36 অগাস্ট মাসে, এটা হলো কান্ট্রি কন্ডিশন চেঞ্জ, তাইলে আর ওই যে একটা মাত্র মোশন করা যায় ওইটা থাকে না, ওই এক্সেপশন আছে। আপনি আগে মোশন করেছেন, ডিনাইড হয়েছে, তারপরেও আছে, কিছুই করে নাই। 1 বছর পরে দেখি আবার আসছে। আপনি না বললাম, আপনি আসলেন না, আমরা তার বাসা থেকে ধরে নিয়ে আসতে পারি না। আমি তো ভাবছি, ওই ভানুর মতো সে হতো, আমি তো ভাবছি, কিছু করছে না, আছে, ভালোই আছে। তো এই যে আমরা যদি কোনো অ্যাকশন না নেই, হ্যাঁ, তো আপনাকে মানে তো কিছু একটা করতে হবে নিজের থেকে। আপনারা কিছু একটা করেন। আপনারা কোন উকিল মুক্তারের কাছে যাবেন সেটা আপনাদের ব্যাপার, যান কোথাও। এই যে আমরা ভয়ে আছে, এই করি সেই করি, তো এই ব্যাপারে তো কিছু করতে তো হবে, তো করেন কিছু। মানে আপনি আইনের প্রক্রিয়ার মধ্যে থাকেন, ব্যাপারটি এরকম। ব্যাপারটা হচ্ছে যে আইন আছে, বিভিন্ন ব্যবস্থা আছে, আপনারা এটা চেষ্টা করেন নিতে। আপনি বলছিলেন যে আইসের তৎপরতা বেড়েছে, সেক্ষেত্রে এখন কোন ধরনের অভিবাসীরা বেশি ঝুঁকিতে আছে? বিউটিফুল প্রশ্ন। আমার এক ক্লায়েন্ট, কালকে তার মানে অ্যাসাইলাম ইন্টারভিউ হবে। এতদিন ধরে কাজ করতেছি, একবারও বলে নাই। আগের দিন বলতেছে তার একটা অ্যারেস্ট রেকর্ড আছে, কনভিকশন আছে, ঠিক আছে।
অন্য স্টেটে। ভালো কথা, সে ভাবছে যে নিউ ইয়র্কে আসলে আর এগুলো কেউ জানবে টানবে না। সকালে অফিসের ফোন করলো, আমিও বললাম যে তুমি তাকে বাইর করবে না, আমার যাদের কাছে নিয়ে যাও, আমি ওখানে বাইর করবো, যে বেড টেড করবে না আর কি, এগুলো কথা শেষ। ধরা পড়লো, বাফেলোতে গেলাম, যে ক্লায়েন্ট, ওই ক্লায়েন্ট আবার দেখি বেশ কিছুজন মানুষজন নিয়ে আসছে হোটেলে দেখা করতে। তো গেল, এর মধ্যে একজন বললো যে আমাকে উনি বলছে, ফলে আমি দৌড়ে চলে আসছি, দেখেন ওনার ভিতরে লুঙ্গি পরা, উপরে প্যান্ট পরে দৌড়ায় চলে আসছে, তাড়াতাড়ি মানে দেরি হয়ে যাচ্ছে ইত্যাদি এরকম। আবার তোমার ঘুরে দিতে হবে, তারা আসছে। তো আই ওয়াজ সো ডিলাইটেড, মানে আমার খুবই ভালো লাগছে যে ভাই বোনরা খুশি মনে আসছে দেখা করতে। একজন আবার একটু কোরবানির মাংস নিয়ে আসছে যখন গিয়েছিলাম, মাশাআল্লাহ। গেল, আচ্ছা কি ব্যাপার, ওনার স্বামী উনি অ্যাপ্লাই করেছেন, আর তারপরেই বলে কি সব ঠিক আছে আমাদের, মানে এই গেল ভালো কথা, কি ঠিক আছে, উনি ওয়ার্ক পারমিট পেয়েছেন, পরে ড্রাইভিং লাইসেন্স করেছেন, সোশ্যাল সিকিউরিটি কার্ড, এই সব হয়ে গেছে ওনার। হ্যাঁ, এইটা হচ্ছে একটা টেম্পোরারি ইন্টারিম মেজার। আপনার যতদিন পর্যন্ত অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা পেন্ডিং থাকবে ততদিন এগুলো আছে, তারপরে যতই এটা 5 বছরের জন্য দিয়ে থাকুক, ডাজন্ট ম্যাটার। ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। দূরে বহু দূরে চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে। মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহু দূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। ওটা শেষ অ্যাজ অফ দ্যাট টাইম। আচ্ছা, ওটা আছে, ভালো কথা। তো ওনাদের ইন্টারভিউ হয়নি, তারপরে তো কোর্ট কাছারি যাওয়ার ব্যাপার। উনি বাসা বদলাবেন, বাসায় ট্রাকে জিনিসপত্র তুলছে, তারপরে উনি একটা সিগারেট ধরাইলো, বাইরে দাঁড়িয়েছিলেন, ধরে নিয়ে গেছে। মানে আপনি বিভিন্ন সিনারিও দিচ্ছি, তারপরে এখানে এক ডাক্তার, এখানে ডাক্তার না, বাংলাদেশের ডাক্তার, মানে ওরা বলতেছে তাকে কোনো রকম এখানে পাঠায় দাও তুমি, মানে আমার সিনিয়র পরিচিত একজন, কারণ দেশে তার অবস্থা অনেক ভালো ইত্যাদি ভালো, কিন্তু উনি আমেরিকার মোহে আছে। গেল, তো উনি মানে কোনো খবর টবর নাই, ওনারও ইন্টারভিউ হয়ই নেই এখনো, ওনাকে ধরে নিয়ে গেছে। ফলে আমি এই এক্সাম্পলগুলো আমি দিতে চাইলাম এই জন্য, নট দ্যাট আমি প্রচুর মানুষ চিনি এই সেই এইগুলো ব্যাপার না, বিভিন্নভাবে আমি যেটা দেখানোর চেষ্টা করলাম যে যে কোনো অবস্থাতেই আপনি কোর্ট কেসে হারলো, তারপর আপনাকে নিয়ে গেল, হ্যাঁ আপনি ওই জেলের মধ্যে থেকেই আপনি বাকি কাজ করতে পারবেন, হ্যাঁ এগুলো হয়। আবার জেলের ভিতর থেকেও আপনি অ্যাপ্রুভ হতে পারেন, এগুলো হচ্ছে। কথাটা হচ্ছে যে আপনি যখনই আপনি ইলিগাল থাকবেন, ওভার স্টে হয়ে গেল গিয়ে, আপনাকে যে কোনো সময় ডিটেন করা যায়, এই আইন সবসময় ছিল। পাঠিয়ে দেওয়া যায় কি না এয়ারপোর্টে বা ইত্যাদি সেটা অন্য কথা, আপনার যদি ভয় থাকে আপনাকে যাদের কাছে নিয়ে যাবে ইত্যাদিকে বিভিন্ন কিছু নিয়ে যাবে, হ্যাঁ আপনি সুযোগ পাবেন, তারপরে আপিল প্রসেস আছে এখানে, কিন্তু ডিটেইন করা যায়। তো এখন কথাটা হচ্ছে আপনি বলবেন যে আপনি নিউ ইয়র্কে থাকেন, আপনি ফিলাডেলফিয়াতে, আপনি আলাবামাতে, আপনি ক্যালিফোর্নিয়াতে গিয়ে কাজ করতেছেন, এবং আপনি অ্যাড্রেস চেঞ্জ করলে 10 দিনের মধ্যে আপনার নিয়ম হচ্ছে AR11-11 এই ফর্মটা অনলাইনে ফাইল করতে হয়, অ্যাড্রেস চেঞ্জটা করতে হয়। কোর্টে থাকলে আরেকটা করতে হয় EOIR 33, হ্যাঁ, আর BIA থাকলে ওইও 33, কিন্তু ওইটা হচ্ছে একটা হচ্ছে ইমিগ্রেশন কোর্টের জন্য, একটা হচ্ছে BIA এর জন্য, বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাফেয়ার্স। এগুলো আপনি করেন নাই, আপনাকে ধরে নিয়ে যাওয়া যায়। তো এইভাবে করে আমার কথাটা হচ্ছে আমাদের কোন দায়িত্বটা সেটা দিয়ে, যেমন একটা বড় প্রসঙ্গে কতদিন লাগবে,
আমি এগুলো প্রশ্ন উত্তর দিই না। আমাদের কন্ট্রোলে যেটা আছে, আপনাকে একটা জিনিস দিলাম, আপনি সময় নেই আপনার, হ্যাঁ, আপনি এটা শেষ করছে না, আমি নিজে উকিল পয়সা নিচ্ছি, তারপর খবর নেই, হ্যাঁ, আমি দেরি করে এই করতেছি, এই যে এগুলো করতেছি, আমাদের কন্ট্রোলে যেটা আছে সেইটা আমরা তাড়াতাড়ি করলাম কিনা, সেটা হচ্ছে প্রশ্ন। তারপরে আপনি দেখা গেলো করেনই নাই, আল্লাহ ভাই বোনরা আনতে নাকি 16 বছর লাগে, এই করতে করতে 6 বছর চলে গেছে। ওইটা না করেন, ফাইলটা করে দেন, তাইলে আপনার তো কিউতে তো পড়বেন, হ্যাঁ। আর এই যে এটা দিয়ে আমাকে মনে করাইলেন যে জিনিসটা, সেটা হচ্ছে কি, আপনার যে কোনো যদি ইমিগ্রেশন বেনিফিট কোনো দিন আসো, হ্যাঁ, অনেকে আবার ট্রাম্পকে ভালোবেসে বলে উনি তো পাগল, গেল পাগল, তো পাগল হয়ে কী করতে পারে, যে আমি তো চলে যাচ্ছি, সব ইলিগালটা আমি লিগাল করে দিয়ে যাই, সে হুনোস। এটা শুনে আবার ওই যে উকিলে বলছে সব নাকি লিগাল হয়ে যাচ্ছে, ফেডারেল প্লাজার সামনে কিনে লাইন হয়ে গেছে, খবরদার, এ ধরনের কিচ্ছু নাই। আচ্ছা, ধরে না হলো, কারণ আমরা একটু স্বপ্ন দেখতে ভালোবাসি, হ্যাঁ, তো গেল, তো তখন কিসের জন্য বললাম, আচ্ছা, তো তখন যেই এই ধরনের যদি কোনো ডিল হয়, এখানে তো বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন একটা আছে সিটিজেনের ভাই বোন আনা যায়, ওই ক্যাটাগরিটা মোটামুটি প্রথমে চলে যাবে। এবং লাস্ট এই ধরনের কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন রিফর্মের যেই ইটা আছে, যে ড্রাফটটা আছে, যেটা একটা হাউসে পাশও হওয়া, সেটা প্রেসিডেন্ট ওবামার সময় ছিল, ঠিক আছে, যে তার যেটা উদ্দেশ্য ছিল ক্রিমিনাল এগুলো ধুমায়া বের করা, মানুষজনের খুশি করাও, আর এই দিকে তারপরে কিছু একটা দাও, মানে যারা মানে নন ক্রিমিনাল লোকজন আছে। তো গেল ওইটা করতে গিয়ে এটা অলরেডি আউট সেখানে, কারণ তাহলে ওই ভিসাগুলো অন্যখানে দেওয়া যায়, ওয়ার্ক ভিসা আছে বা ইমিডিয়েট রিলেটিভ করে বিভিন্ন কিছু আছে, হ্যাঁ। তো এখনো যদি কিছু হয়, যদি হয়, তাহলে প্রথম খরচটা তাদের পাওয়া যাবে। কিন্তু যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলছে, পয়সা টয়সা দিচ্ছে, হ্যাঁ, এবং পয়সা কিন্তু খালি বাড়তেছে, রিলিজিয়াস পয়সার দাম বাড়ে যাচ্ছে, এই যে যারা পয়সা দিয়ে রিসিট নোটিশটা আছে পেন্ডিং, দেয়ার ইজ এ হোপ তাদেরটা হয়তো নষ্ট হবে না, যে এরপরে আর আমরা কোনো অ্যাপ্লিকেশন নিব না, সে তাইলে যাদেরই সিটিজেনশিপটা আছে কালকের মধ্যে, ওইটা নিয়ে অনেকে আবার হাসাহাসি করবে, কালকে তো বন্ধ, হ্যাঁ, এগুলো বন্ধ করেন, ফান্ড করার ব্যাপার না, নেক্সট পসিবল ডেটে আপনি অ্যাপ্লাইটা করে দেন। কোন অ্যাপ্লাই করবেন? I-130 130, হ্যাঁ, I-130। আমরা এখানে বিজনেস করতে বসি নেই যে আসুন উকিলের কাছে আসুন, নো, আপনি নিজে নিজে পাবেন। অনলাইনে যাবেন uscis.gov, ওখানে ঢুকবেন, ফর্মস একটা জায়গায় দেখবেন, ক্লিক করবেন, অল ফর্মসে দেখবেন I-130 ইমিগ্রেন্ট পিটিশন, ফাইল করে দেন। বেসিক জিনিস, আপনি সিটিজেন কাগজটা দেন, আপনি যে ভাই বোন ওই বার্থ সার্টিফিকেট দুজনের নেন, দুজনের বাপ মা এক করে আপনি একটা ফাইল করে দেন, একটা কিউতে পড়ে থাকুক, তারপর না আসবে, তারা বলবে না আমরা আসতে চাই না, এরকম একটা ভাবতে পারবো না, তারপর আবার পরে ঠিকই কবে হইলো, কতদিন লাগবে ইত্যাদি শুরু হয়ে গেল, আবার আসবে, তখন ওই যে যেটা বললাম আমরা দেশেই ভালো ছিলাম, এগুলো করবে। যাই করেন আপনার দিক থেকে যেটা করার আপনি করে রেখে দেন, একটু নিজে একটু হ্যাপিনেস দেখাতে পারবেন। আমরা একটু প্রসঙ্গে আসতে চাই, বাংলাদেশিরা সবচেয়ে বেশি কোন ধরনের ইমিগ্রেশন প্রতারণার শিকার হচ্ছেন এই মুহূর্তে? প্রথম কথা হচ্ছে, যেমন আমার তখন তো নিজের দিকে তাকানোটাই প্রথম ভালো কাজ, আয়নায় তাকানো, মানে আমার নিজের দিকে তাকানো। আমি একজনের থেকে পয়সা করে নিলাম, কাজ করলাম না, সোজা কথা, মানে এইভাবে করে তাদেরকে আমি একটা প্রতারণা করলাম। যেমন আমি লয়ার, আমি টাকা ছাড়া কাজ করি না, গেল, কিন্তু টাকার ডাক্তারটা দিতে হবে। আপনি কাজটা করলেন, ওই যে একটু আগে বললাম যে আপনি দেখেন আপনার কন্ট্রোলে যেটা আছে যত দ্রুত সম্ভব। গতকাল আমি থাকি নিউ জার্সিতে, নিউ ইয়র্কে সারাদিন বসে কাজ করি, সন্ধ্যা হয়ে গেছে, লাস্ট বাস চলে গেছে, আমার ফ্যামিলিকে এসে রাত 12টার পরে আমাকে নিয়ে যেতে হচ্ছে, আর কোনো বাস নাই, আমিও গাড়ি আনি না। আজকেও যে আপনাদের এখানে এসছে, আমার স্ত্রী আমাকে চালিয়ে নিয়ে আসছে, আমি ওই মোটা সোটা মানুষ ঘুমাই যায়, আমি অ্যাকচুয়ালি ঘুমাইছিলাম গাড়ির মধ্যে, ওর নিয়ে এসে আমাকে উঠাইলো আর কি। যাও, তা এখন কথাটা হচ্ছে যে এই যে আপনার একটা দায়বদ্ধতা, গতকাল আমার কিছু ডেডলাইন ছিল, এরকম প্রতিদিন থাকে, আমরা মানে এত কাজ থাকে, আমরা ডেডলাইন ধরে কাজ করতে হয়। একটা ফেডারেল সেকেন্ড সার্কিটে একটা ব্রিফ ডিউ ছিল, ওটা করলাম, কোর্টে 6 তারিখে নাকি বন্ধ থাকবে, যদিও 4th of July, কিন্তু 6 তারিখে বন্ধ থাকবে। গতকালের মধ্যে ফাইন করে দিলাম। তারপরে একজনের সিটিজেনশিপ হবে,
ট্যাক্স কিছু বাকি ছিল, আল্লাহ ট্যাক্স কেন বাকি, তোমাদের কি কেউ কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করতেছে কি না, তোমাদের সম্পর্ক কি, বেশি কথাবার্তা, মানে ওই বয়লার প্লেট ল্যাঙ্গুয়েজ পুরো ছেড়ে দিছে। বেচারি মাত্র বেবি হইলো, নতুন মানে কি বলবো, একটা বাচ্চা ছেলে, একটা কাপল, মানে এরকম অবস্থা। ওই ট্যাক্স কিছু বাকি পড়ছে এবং সেটাও দিচ্ছে, সেটাও দিয়ে যাচ্ছে। ওই যে ইনস্টলমেন্ট পেমেন্ট কেন বাকি থাকলো, ওটার কারণটা কি, তোমাদের মধ্যে কি কোনো সংসারে কি গন্ডগোল নাকি ইত্যাদি কিনা, তার গুড মোরাল ক্যারেক্টার নাকি নাই, নোটিস অফ ইন্টেন্ট টু ডিনাই দিয়ে দিচ্ছে। কেমনটা লাগে? যাই হোক, ওটা শেষ করলাম। মানে এইভাবেই করতে করতে অনেক সময় এটা হয় যে আমরা মানে কিছু দায়বদ্ধতার ব্যাপার আছে। আমরা টাকা নিয়েছি, কোনো শরম নেই আমার এটা নিতে, কিন্তু কথা হচ্ছে কাজটা তো করতে হবে। তো আপনি যদি প্রতারণার কথা বললাম, আমি মনে করি প্রথমে আমাদের দিকে তাকানোর কথা। যারা আমরা দাবি করি বা আশা করা হয়, আমরা একটা লাইসেন্স লয়ার, 27 বছর ধরে এখানে জুরিস ডক্টর ডিগ্রি করে, আমি বাংলাদেশের লয়ার ছিলাম না। আমার এখানে যখন আমি পিএইচডি করছিলাম, এখন শখ হলো যখন দেখলাম আমার আর দেশে যাওয়া হচ্ছে না, হ্যাঁ, যেখানে থাকলে কি করা যায়, কত কষ্ট করে, এবং এই দেশে কি সুন্দর দেখেন আমি কি না অর্জন করেছি, করে এখানে লয়ার হওয়া সম্ভব, এবং আমি হয়েছি। আল্লাহ আমাকে অনেক কিছু দিছে, এই দেশ আমাকে অনেক কিছু দিছে, এবং আমি কথা বলতে টাকা নিতে পারি। তো এই যে করলাম, মানুষজন দিল, একটা আশা নিয়ে করলো, তারপরে যদি আমি তার কাজটা না করি এবং সময় মতো না করি, এটা ঠিক না। তারপরে হচ্ছে অন্যদের কথা, অন্যরা তারা কি করলো না করলো, কিন্তু আমার নিজের থেকে আপনি যদি এই প্রশ্ন করেন, আমি অন্যরা কি করছে, মানে এরকমের আরো প্রতারণার ব্যাপার হচ্ছে, এবং কি বলবো, মানে মানে অনেকেই করছেন গেল, কিন্তু আমার মতে আমার নিজের কথা বলা উচিত যে আমি যদি করে থাকি, আমার শুধু লজ্জিত না, ওনার যা প্রাপ্য সেটা করা উচিত আর কি। আমরা একটু ভিসা বুলেটিনে আসতে চাই। ভিসা বুলেটিন কি এবং বাংলাদেশের ক্ষেত্রে আসলে এটি কি বার্তা দেয়, মানে সর্বশেষ ভিসা বুলেটিন? visabulletin.gov, ভি লাইক ভিক্টর, ISA, বুলেটিন একই শব্দ, .gov লাইক ভিক্টর, এইটা করে একটা টিপ দেন কম্পিউটারের মধ্যে, মানে এন্টার করেন, করলে দেখবেন সব চলে আসছে। যেমন এটা জুলাই মাস, জুলাই 2026-এর বর্তমান অবস্থাটা কি আপনি পেয়ে যাবেন। সেখানে ইভেন লেখা আছে, যেমন ধরেন, হ্যাঁ, আপনি ভাই কি বোন তার সিবলিংয়ের জন্য অ্যাপ্লাই করবে, উনি সিটিজেন, এটা কোন ক্যাটাগরি, F as in ফ্র্যাঙ্ক -4, 4, ঠিক আছে। এই ক্যাটাগরি যে আপনার অ্যাপ্লিকেশনটা সাধারণত প্রায়োরিটি ডেটটা ওইভাবে হয় যখন আপনি ফাইল করেছেন, ওই যে একটা ডেট, আর এখন কোন ডেটটা কারেন্ট আছে। আপনি হয়তো শুনেছেন ওটা অ্যাপ্লাই করতে ওই অ্যাপ্রুভও হয়ে গেছে, সেটা হচ্ছে USCIS এর কাছে আপনার যে পিটিশনার, উনি যে পিটিশনটা করেছেন ওইটা অ্যাপ্রুভ হয়েছে। ইট ডাজন্ট মিন, বিকজ ম্যাক্সিমাম কেস হচ্ছে প্রায়োরিটিকে, মানে আমরা ফিরতে চাই। সম্মানিত দর্শক, আজকে এ পর্যন্তই। নিউ ইয়র্ক স্টুডিও থেকে আমি সাথে ছিলাম মাইনুল ইসলাম, এবং আমাদের সঙ্গে আজকে অতিথি ছিলেন জুরিস ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর M মিজানুর রহমান। ভাল লাগে না, রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লা লা
এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়।